আমি যা মমতা ব্যানার্জির বিরুদ্ধে জানি ওর করি। আপনি বললেন যে মমতা ব্যানার্জি শুভেন্দু ফোবিয়ায় ভোগে। এত ভয় কেন শুভেন্দু বাবুকে? এই সামনে নির্বাচন, আপনাকে যদি বলা হয় দল থেকে যে প্রার্থী হওয়ার জন্য কোন জায়গাটাকে প্রেফার করবেন বেশি? ভবানীপুর। লড়বেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে? নিশ্চয়ই। দিদি ভয় পাচ্ছেন যে বিজেপি কিন্তু এবার বাংলা নেবেই, কিন্তু সেই ভয়ে উনি আতঙ্কিত। যেটা বলবো যে রাজ্যসভার প্রার্থী হিসেবে পাঠানো হচ্ছে রাজীব কুমারকে। দলে তো এত হেভিওয়েট নেতারা রয়েছেন এবং অন্যান্য আরো অনেক দলীয় কর্মী রয়েছে, তাদের কেন নয়, হঠাৎ করে রাজীব কুমারই কেন? আজ কোনো যে সারদা কেলেঙ্কারিতে বা কোনো একটা এতে স্ক্যামে রাজ্য সরকারকে খুব সাপোর্ট করেছিল লাল ডায়েরি, এর একটাই উত্তর, লাল ডায়েরি। মানে তার প্রাইস পোস্টিং দেওয়া হলো রাজীব কুমারকে। মানে সারদা মামলায় নাম জড়িয়েছে, রিসেন্টলি আইপ্যাক মামলায় নাম জড়িয়েছে, তারপরেও রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় দেখুন গিয়ে তো আর মানে লোকসভার প্রার্থী হলে মানে লোকসভার যিনি যেতেন তাকে তো লোকসভার মানে 7টা বিধানসভা মিলে একটা লোকসভা, 7টা বিধানসভাতেই নার্স করতে হয়। আর রাজ্যসভার তো কোনো কাজ নেই। আমি কাউকে ছোট করছি না, সবাই তার নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত বা কিছু। রাজ্যসভার তো কোনো কাজ নেই। রাজ্যসভার এমএলএরা ভোট দেন আর যিনি প্রার্থী হন তিনি ভোটে জিতে চলে যান। এক সময় ডেরেক ওব্রায়ান রাজ্যসভার প্রার্থী হয়েছিলেন, আবার রাহুল সিনহা এখন হয়েছেন, আরো অনেকে প্রার্থী হয়েছে। সবাই তার তার জায়গায় ঠিক আছে। আমি কাউকে কোথাও কোনো দিক থেকে ছোট করছি, আমি সেই ছোট করার লোকও না। তো রাজীব কুমার আজকে হয়েছে, আশা করি তিনি এমএলএদের ভোটে নির্বাচিত হয়ে, এমএলএরা যে কারণে ভোট দেন যে আজকে যাকে রাজ্যসভার প্রার্থী করলাম বা যিনি আমার ভোটে রাজ্যসভায় জিতলেন তিনি আমার মিনিমাম নিটটুকু পুরো করবেন। নিট কি তার একার? নিটটা হচ্ছে তার, তিনি যেখান থেকে যেতেন মানে যেই কনস্টিটিউয়েন্সি থেকে যেতেন সেই কনস্টিটিউয়েন্সি থেকে কিছু উন্নতি করবে, উন্নয়নের খাতে কিছু খরচ করবে, রাজীব কুমার তাই করবে, তিনি নিশ্চয়ই তাই করবেন। তার মানে এই যে রাজ্যসভার প্রার্থী তিনি হয়ে গেলেন, তার উপর যে মামলাগুলো রয়েছিল, সারদা কাণ্ড, আইপ্যাক বলুন, এগুলো সব মকুব করে দেওয়া হবে? দেখুন আমি তো আইনের লোক নই, আমি বলতে পারবো। অন্যদিকে এই যে আইপ্যাক মামলা নিয়ে কথা বলছি, বারংবার দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে সেই আইপ্যাক মামলার ডেট বারবার পিছিয়ে যাচ্ছে। কপিল সিব্বল, কোনোবার কপিল সিব্বল অসুস্থ, কোনোবার অন্য বিভিন্ন কারণে বারবার মামলা পিছিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে সেটিং রয়েছে বিজেপি এবং তৃণমূলের। মনে হয় আপনার সেটা? আমি বলতে পারবো না, আমি তখন তৃণমূল করি না, আমি বিজেপি করি, কিন্তু অন্তর্দলীয় যে সেটিং সে ব্যাপারে আমি বলতে পারবো। মানে আপনার মনে হয় না যে সেটিং রয়েছে? সেটিং থাকতে পারে, সে তো উঁচু লেভেলের ব্যাপার, আমাদের তো এত নিচু লেভেলে তো সেটিং হয় না। সেগুলো সেটিং হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর, হয় যদি হয়, কিন্তু হতে পারে, আমি বলতো আমরা স্পিক নট। এই 2005 সাল তখন দেখেছি, যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন, বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে প্রতিবাদ করেছিলেন। আর সেই মমতা ব্যানার্জিকেই আজকে শাসক দলের একদম মুখ বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচানোর জন্য বারবার পথে নামছেন। আগামীকাল 6 মার্চ উনি মেট্রো চ্যানেলের কাছে ধর্নায় বসছেন, এসআইআর এর নাম বাদ যাবে সেই প্রতিবাদে। এবার তো এসআইআর এ ভবানীপুর কেন্দ্র থেকে অনেক নাম বাদ যাবে, সেই ভয়ে উনি আতঙ্কিত। অলরেডি বাদ গেছে, প্রায় 47,000 নাম সেখান থেকে বাদ গেছে। এই ভোটটা দিয়ে তো উনি যেতেন, এই ভয়ে। এসআইআর বিহারে হয়েছে, বিহারে সরি লালু প্রসাদ যাদব বলেছিলেন সামোসামে জব তক হ্যায় আলু, বিহার মে তব তক হ্যায় লালু। দিদি ভয় পাচ্ছেন যে বিহারের পট পরিবর্তনের মতো এসআইআর তো একটা প্রসেস, 2002-তেও হয়েছে, এবার 2025-26 হয়ে গেল, এবারও এখনো হচ্ছে। দিদি ভয় পাচ্ছেন যে বিহারের পট পরিবর্তনের মতো বাংলাতেও না পট পরিবর্তন, বাংলাতে কিন্তু এবার পট পরিবর্তন হবে।
আমি আপনাদের বলছি না, আমি এখন বিজেপি করি তো, বিজেপি কিন্তু এবার বাংলা নেবেই, কিন্তু অবশ্যই 356 করে নয়। আমি রূপা গাঙ্গুলি, ভারতী ঘোষ, তারপরে রাজাগোপাল ধর চৌধুরী, আমরা এক খুব উচ্চ পর্যায়ের একটা মিটিং করেছি এমন একজনের সঙ্গে, আমি বলছি না কার সঙ্গে। তিনি আগামী 6ই মার্চ আসছে। কোথায় মিটিং হবে আমরা জানি না। তিনি আগের দিন বলে দেন যে অমুক জায়গায় মিটিং হবে। প্রথমবার অ্যাক্রোপলিস মলে মিটিং হয়েছে, তারপরে উত্তরপ্রদেশ ভবনে মিটিং হয়েছে। আমরা তো অ্যাক্রোপলিস মলটা তো গিয়ে অভ্যস্ত নই। আমি বুঝতে পারি, আমাকে একজন কোঅর্ডিনেট করে, সে বলে আমি মার খাইছি, এরকম একটু বাংলা ভাষায় বলে, আমি মার খাইছি পিসি, পিসি বলেন। আমি বললাম দেখ, পার্টি করতে হলে পিসি টিসি কোনো লাভ নেই, স্ট্রেট দিদি বল। তুমি কি আমার বাবার বোন না? আমি বললাম, হ্যাঁ আমি তোর বাবার বোন। সৌম্যদীপ বলে একটা বাচ্চা ছেলে, অল্প বয়স্ক ছেলে, সে বলে যে সে নাকি এতে ছিল, কি বলে, সিঙ্গুর আন্দোলনে ছিল। সে সিঙ্গুর আন্দোলনে ছিল, অথচ সে দেখলো না যে সুপ্রতিম সরকার আমাকে মারলো। সে এখন বিজেপি করে, সে বিজেপির এই কোঅর্ডিনেশনটা চালায়। এই সামনে নির্বাচন, আপনাকে যদি বলা হয় দল থেকে যে প্রার্থী হওয়ার জন্য কোন জায়গাটাকে প্রেফার করবেন বেশি? ভবানীপুর। লড়বেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে? নিশ্চয়ই। আমি যা মমতা ব্যানার্জির বিরুদ্ধে জানি, ওর মা স্বর্গত, ওর মা বোধহয় সেটা জানে না। নিজের সন্তান তো, জানলেও সেটা বলবে না, মানে বলতেন না হয়তো। কেন দাঁড়াবো? আমার খিদে তো পলিটিক্যাল। হ্যাঁ, ভবানীপুর মমতা ব্যানার্জি বলেছেন ভবানীপুর থেকে একটা ভোটে হলেও তিনি জিতে দেখাবেন। ওরে বাবা, জিতুন, আরে জিতুন, জিতে তারপরে উনি এত বড় বড় ডায়লগ দিন, জিতুন। উনি তো ভয় পাচ্ছেন এসআইআর কে, তবেই তো এসআইআর এর বিরোধিতা করছে। এই যে বিরোধী শিবির থেকে কোন মুখটাকে মনে হয় বেশি জরুরি বিজেপিকে একদম সামনে আনার জন্য বা বিজেপিকে সামনের নির্বাচনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য? ওই যে অর্থনীতিবিদ কি যেন, অশোক লাহিড়ী। অশোক লাহিড়ী ভীষণ ভালো অর্থনীতিবিদ, তার বিরোধিতা কিন্তু কেউ করতে পারেননি। এই যে ভবানীপুর থেকে প্রচুর নাম বাদ গেছে, মমতা ব্যানার্জি যে ভোটে 21 বিধানসভায় জিতেছিল সেটা অনেকটাই বোঝা যায় ভুয়ো ভোটের কারণে তিনি জিতেছেন। এবার শুভেন্দু বাবু মানে তিনিও যদি ভবানীপুরে এসে দাঁড়ান, নন্দীগ্রাম ভবানীপুর দুটো কি একসঙ্গে জিততে পারবেন? দেখুন, দিদি তো যেবার নন্দীগ্রামে ভোট হলো সেবার আমি তখন সাতগাছিয়ার প্রার্থী হব, এটা আমার এক্সপেকটেশন ছিল। দিদিও সেটা ভেবেছিলেন আর কি। দিদি বললেন সবাই তো ভোট লড়তে চলে যাবে, আমার ভোট কে করবে। আমার ইচ্ছা ছিল বলার যে কেন দিদি, আমি করব। আমি ভালো হয়েছে আমি লড়িনি, মানে দিদির হয়ে ভোটটা লড়িনি। দিদির হয়ে ভোট লড়তে চলে গেছিলেন দোলা সেন, আরো অনেকে গেছিল। মুখ্যমন্ত্রী তো, তাকে একটুখানি মানে দেওয়ার দরকার আছে, তেল দেওয়ার দরকার আছে। দিদি কিন্তু শুভেন্দু ফোবিয়ায় ভোগে। দিদি বললেন যে 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, তাহলে উনি নন্দীগ্রামে হেরে গেলেন। দিদি প্রথমে অ্যানাউন্স করেছিলেন যে আমি জিতে গেছি, পরে যখন ভোটের রেজাল্ট বেরোচ্ছে তখন দিদির কাছে তো ইনস্ট্যান্ট খবর আসে, দিদি বুঝতে পারলেন উনি হেরে গেছেন। দিদি আর অভিষেক ব্যানার্জি তখন মুখ গম্ভীর। তারপর তো শুভেন্দু 1900 কত ভোটে যেন জিতলেন। 294টা কিন্তু দিদি প্রার্থী, আর দিদি নিজে নন্দীগ্রামে হেরে গেলেন। পরে কিছুদিন পরেই দিদির মেজো ভাই মারা গেলেন, আমাকে শ্রাদ্ধে যেতে বলা হয়েছিল, আমি গেছিলাম। আমি তো ওই বাড়িতে 32 বছর কাটিয়েছি, শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো। আমি নিজের মায়ের কাছে কম থেকেছি। আমি যখন যেদিন গেছি সেদিন দিদি ভবানীপুর থেকে দাঁড়াবেন ডিসিশন নিয়েছে। দিদির ভাইয়ের একটা ক্লাব আছে, মিলন সংঘ ক্লাব, ওই ক্লাবে শ্রাদ্ধ হচ্ছিল। দিদির ওই মেজো ভাইয়ের ছেলে যখন আকাশ যখন অসুস্থ হয়ে পড়লো, যে একটা কারণে অসুস্থ হয়েছিল, খুব মারাত্মক অসুস্থ হয়েছিল, তখন ওর মা বেঁচে ছিলেন তো, ওর মা ইংরেজিও তো দূরের কথা, হিন্দিও বলতে পারতেন। তখন দিদি আমাকে মা সাজিয়ে ডক্টর সুদ অপারেশন করেছিল, আকাশের পাঠিয়েছিলেন ডক্টর এইমসে, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট।
তখন আমি বললাম, দিদি আমাকে কি করতে হবে? দিদি বলল, জানিস তো ঝানসি পড়াশোনা জানে না, তুই ওর মা সাজবি। আমাকে ডক্টর সুদ জিজ্ঞেস করছেন যে বাচ্চা দুধ খায়। তখন আমি ঝানসির দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছি। ঝানসি বলছে, ডক্টর সুদ তো ইংরেজিতে জিজ্ঞেস করছেন বা হিন্দিতে জিজ্ঞেস করছেন। ঝানসি বলছে, কি জিজ্ঞেস করছে সোনালিদি? আমি যে জিজ্ঞেস করছে বাচ্চা দুধ পিতা হয়, মানে বাচ্চা কি দুধ খায়, আকাশ কতবার ফিট করে? বললো 2 থেকে 3 বার। তারপরে আকাশ খুব কাঁদলো। আকাশ তো বাবা মরে গেছে, কাঁদবি। আমিও খুব কাঁদলাম। তো আকাশ বলল যে, আকাশ আমাকেও দিদির মতোই মুটি বলে, মুটি তুমি কেন বিজেপিতে গেলে? তখন আমি বললাম, তোরাই তো দিদিকে বোঝাতে পারতি, আমাকে আমি কি অপরাধ করেছি? আমাকে টিকিট না দেওয়ার কি কারণ? আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছি, কাউকে এমএলএ হোস্টেলে, কাউকে যে যার যে যোগ্যতা সেই অনুযায়ী। আমাদের বাড়ির যে ঠিকে কাজ করতো মানিকদা, বয়স্ক মানুষ, তার ছেলে গণেশ, সে আমাকে বলতো, বৌদি তুমি তো 22টা ছেলে মেয়েকে কাজ দিয়েছো, তাদের থেকে তো তুমি একটা পয়সাও নয়, তুমি যদি তাদের থেকে 1 লাখ টাকা করেও নিতে, আজকে তোমার 22 লাখ টাকা হতো ব্যাংক ব্যালেন্স। আমি বললাম, তোকে তো কাজ দিয়েছি, তোর থেকে আমি কত টাকা নিয়েছি? বলে 1 টাকাও না। বললাম, তোর থেকে যখন নিইনি আর বাকি লোকেদের থেকে আমি কিরম করি? একটা নিয়ম তো একটা জায়গাতেই গড়ে। আগে একসময় তো আমরাই বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোরাফ। তো এখন আমি ঠান্ডা লাগলে বলি, ঠান্ডা ঠান্ডা কুলু কুলু, ঘরে ঘরে পদ্ম ফুলু। আমার বর বলে, এ কি ভূতের মুখে তো রাম নাম, তুমি তো আগে বলতে ঘরে ঘরে জোড়া ফুল। জোড়া ফুলের সততা তো আজকে লাপাতা। পিকে বলে একটা সিনেমা এসেছিল, তোমরা দেখেছো কিনা জানি না। পিকেতে পিকে যে, তিনি তো এলিয়ান ছিলেন, সে লিখতো ভগবান লাপাতা। আজকে তৃণমূলের সততা তো লাপাতা। যে সততার গল্প বলে মমতাদি ক্ষমতা এসেছিলেন, কি সততা তো আজকে নেই। আপনি বললেন যে মমতা ব্যানার্জি শুভেন্দু ফোবিয়ায় ভোগে, এত ভয় কেন শুভেন্দু বাবুকে? ওই যে শুভেন্দু হারিয়েছে মমতাদিকে। শুধু সেটাই কারণ? হ্যাঁ, মমতাদি হাঁটতে জানে না, মমতাদি হাঁটতে শেখেনি। তাই কি বারবার ওনার গাড়ির ওপর হামলা, শুভেন্দু বাবুর গাড়ির ওপর হামলা হচ্ছে বিভিন্নবার? চন্দ্রকোনা রোড দেখেছি আমরা, উত্তরবঙ্গ দেখেছি, বিভিন্ন জায়গায় শুভেন্দু বাবুকে হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, মমতাদি তো শুভেন্দু ফোবিয়াতেই ভোগে। শুধুমাত্র হেরে গেছিলেন বলেই? মমতাদি হাঁটতে শেখেন। মমতাদি একসময় মালিনী ভট্টাচার্যের কাছে 89 সালে হেরে গেছিলেন, আর তখন মালিনী ভট্টাচার্য ফোবিয়ায় ভুগতে, তুই সবকিছুকেই মালিনী দেব ভট্টাচার্য দেখতে। আর এখন আবার শুভেন্দু অধিকারী ফোবিয়ায় ভুগছে। একটা শেষ প্রশ্ন করি, কিছুদিন আগে সিপি করা হয়েছে সুপ্রতিম সরকারকে। শুভেন্দু বাবুকে প্রশ্ন করায় উনি বললেন ওনার থেকে বেশি ভালো নাকি আপনি বলতে পারবেন ব্যাপারটা। যদি ব্যাপারটা একটু খুলে বলেন। শুভেন্দুটা মজা করেছে। একদিন আমি কোথায় একটা গেছিলাম, ফিরে এসেছি, খুব সম্ভবত আমার এলাকাতেই গেছিলাম, সাতগাছিয়ার তো আমি 4 বারের এমএলএ ছিলাম। আমি ফিরে এসেছি, তখন হঠাৎ দেখি ফোন বাজছে আমার, দুটো ল্যান্ড ফোন, 22194511, 22197088, আর একটা মোবাইল ফোন। আমি ফোনটা ধরেছি, দেখছি আমার একজন সহকর্মী ফোন করেছে, দিদি কালকে কি বাংলা বন্ধ? কালকে বাংলা বন্ধ হবে কেন? তুমি দেখি কিছুই জানো না। তখন আমার একটু আত্মসম্মানে লাগলো, না ভদ্রলোকের নাম বুচান। না বুচান, কালকে তো বাংলা বন্ধ না। বলে কালকে বাংলা বন্ধ হবে। কালকে বাংলা বন্ধ হবে? বলে হ্যাঁ, মমতাদি সিঙ্গুরে পৌঁছে গেছে। দিদি সিঙ্গুরে চলে গেছেন, আমরা কিচ্ছু জানি না, কালকে বাংলা বন্ধ? বলে ওই তো চাষিদের চেক দেওয়া হচ্ছে, মমতাদি চেক বিলি আটকে পৌঁছে গেছে। আমার তখন নিজের গাড়ি নেই। এখানে দেবুদা বলে একজন 2006-এ এতে বিধানসভায় দাঁড়িয়েছিলেন, দেবব্রত বিশ্বাস নাকি দেবাশিস ব্যানার্জি। তো আমি বললাম, আমার হাজবেন্ড এসে বললেন যে সোনালি, দেবুদা না সিঙ্গুর যাচ্ছে। তখন আমার তো নিজের গাড়ি নেই, আমি যাওয়ার ইচ্ছা। তখন আমি বললাম যে আমি যাব, তুমি দেবুদাকে 1 মিনিট গাড়িতে দাঁড়াতে বলো। তখন আমি বাড়িতে কাপড় পরতাম, মানে শাড়ি পরতাম। তখন
বলো তুমি কাপড়টা তাহলে চেঞ্জ করে নাও। আমি বললাম, আচ্ছা। তার আগের দিন আমার খুব কোমরে ব্যথা হচ্ছে। তারপরে আমি তখন আমার হাজবেন্ডকে বললাম, তুমি দিদিকে একটা ফোন করো। তখন বলে, কোমরে ব্যথা তো দিদি? তখন আমি বললাম, হ্যাঁ, দিদির কাছে এমন একটা ওষুধ আছে যেটা খেলে যে কোনো ব্যথা কমে যায়। ও দিদিকে ফোন করে বললো, দিদি সোনালির না খুব কোমরে ব্যথা হচ্ছে। তখন দিদি কিন্তু অ্যালজোলামের কথা বলল। অ্যালজোলাম মানে যেটাতে ঘুম হয়, ঘুম আসে, ওকে অ্যালজোলাম খাইয়ে দেয়। তখন আমার একটু সিডেটিভ নেওয়ার নেশা ছিল। বলে ওর অ্যালজোলাম খাওয়া হয়ে গেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বলে তাহলে ওকে ড্রটিন ডিএস খাও। তুই যেতে পারবি এতে দোকানে? তো বলল, হ্যাঁ যেতে পারবো। তখন ওর পাটা ঠিক ছিল। বলল, হ্যাঁ যেতে পারবো। তার ড্রটিন ডিএস নিয়ে আমি যখন সিঙ্গুরে পৌঁছলাম, আমি পৌঁছলাম, তারপর দেবুদা পৌঁছলো। দেবব্রত ব্যানার্জির ডাক নাম হচ্ছে দেবুদা। দেবুদা পৌঁছলেন। দিদির মুখে একটা জয় উল্লাস। এই তো আমার মুটু এসে গেছে। আমাকে আদর করে দিদি মুটু বলতেন। এই তো আমার মুটু এসে গেছে। তো আমাকে বলছে, কিরে সোনালি, তোর নাকি কালকে খুব ব্যাক পেন হচ্ছিল? তখন আমি বললাম, হ্যাঁ দিদি। তখন তো আমি এমএলএ। তখন আমি বললাম, হ্যাঁ দিদি। আমি পরের দিন বিধানসভায় গেছি, গিয়ে স্পিকার ছিলেন হাসিব আব্দুল হালিম। আমি স্পিকারকে বলেছি যে, স্যার কালকে আমার খুব ব্যাক পেন হচ্ছিল। স্পিকার একটু দিয়ে কথা বলতে, কেন কোথায় তোকে তোর বর মেরেছে? আমি বললাম, স্যার ওসব ঠাট্টা রাখো, কি প্রতিকার দিতে পারবেন আপনি? বললো, তুই তো এখন এমএলএ। স্যার আমাকে তুই তোকারি করতেন, তোর তখন সবই ফ্রি, বেলভিউতে চলে যায়, স্ক্যান করি আয়। স্ক্যান করে আমার ধরা পড়লো কিডনিতে স্টোন। আমি বললাম, দিদি আমার কিডনিতে স্টোন ধরা পড়েছে। দিদি কিন্তু তখন দুর্গা নাম লিখছে। তারপরে দিদি আমাকে ইশারা করছেন যে বলিস না, বলিস না। তারপরে দিদি কোনো প্ল্যান আছে যে দিদি কোনো আন্দোলন করবে। যেই মেয়ে পুলিশটা শুনে নিল আমার কিডনিতে স্টোন, এরপরেই আমাদের মানে সৌগত সব পৌঁছে, অসীম চ্যাটার্জি সব পৌঁছেছে। সৌগত দাদের, তারপরে দেবুদাকে দিদি সব বাড়ি পাঠিয়ে দিল। বললেন, দেবু কালকে সকালে এসো। সৌগত দা আপনারা কালকে সকালে আসবেন। তো সৌগত দা বললো, আন্দোলন কি ম্যাডাম মমতা কন্টিনিউ হবে? তখন বলে, শুনুন 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 সৌগত দা, আমি যে আন্দোলনটা একবার ধরি সেটা করে ছাড়ি। তখন হুগলির এসপি ছিলেন সুপ্রতিম সরকার। বললেন, চল চল সোনালি, আমি একটু এসপির সঙ্গে দেখো। চলো দিদি। এসপি সুপ্রতিম সরকার তখন দিদিকে কি খারাপ ব্যবহার। তখন আমি আমি বসে আছি, পার্থ চ্যাটার্জি বসে আছে। বললাম, পার্থদা দেখেছো উনি দিদিকে কি খারাপ ব্যবহার করছেন? পার্থ বলছে, সোনালি উনি কিন্তু এসপি। মানে এসপি হলেই খারাপ ব্যবহার করতে হবে? দিদিও তো একজন এমপি। আমি দিলাম সুপ্রতিম সরকারকে টুল ছুঁড়ে। তবে রে, আমার সামনে দিদিকে তো অপমান করা। পার্থদা একটু আত্মসম্মানে লাগলো। পার্থদা খুব হাই র্যাঙ্কের অফিসার ছিলেন তো। পার্থ বললেন, সোনালি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। উনি কিন্তু এসপি, মানে এসপি হলে অন্য খারাপ ব্যবহার করতে হবে? দিদিও তো একটা হাই লেভেলের লিডার। তারপরে আমাদের অ্যারেস্ট অর্ডার হয়ে গেল। একজন আমাদের নারকেল ছাড়িয়ে, শশা কেটে, চা এনে এনে দিচ্ছিল। তিনি যে পুলিশের লোক আমরা বুঝতে পারি। আমরা ভাবছিলাম তিনি পার্টির লোক। আমাদের যখন অ্যারেস্ট অর্ডার হলো, সেই ভদ্রলোক আমাকে ধরে টানাটানি করছে। তখন মমতা দি আমার কোমরটা ধরে বলছেন, ওকে নিয়ে একদম টানবেন না, ও আমার কম্প্যানিয়ন। তখন আমার তো অ্যারেস্ট অর্ডার হয়ে গেছে। সৌগতদা বলছেন, রনি তোরা কোথায় রে? তখন আমি বলছি, সৌগতদা এখন আমরা সিঙ্গুরেই আছি। বলে, তোদের কিন্তু অ্যারেস্ট অর্ডার হয়ে গেছে। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী আর নিরুপম সেন শিল্পমন্ত্রী। প্রচুর র্যাব যাচ্ছে কিন্তু এর মধ্যে যথারীতি আমার বাথরুম পেয়েছে। আমি দিদিকে বললাম যে, দিদি একটু বাথরুমের আলোটা জ্বালিয়ে দিতে বলো না, আমি বাথরুমে যাবো। দিদি ওই লোকটাকেই বললেন যে আমাদের শশা ছাড়িয়ে তারপরে নারকেল কেটে দিচ্ছে, ভাই একটু বাথরুমের আলোটা জ্বালিয়ে দেবেন। উনি জ্বালিয়ে দিলেন। আমি বাথরুমে গেলাম, বাথরুমের থেকে বেরোচ্ছি, তখন দেখি আমার এসপি তখন সিদ্ধিনাথ। এসপি তো জেলার থাকেন। এসপি কলিং ধরলাম, হ্যাঁ সাহেব নমস্কার, বলুন।
এসপি খুব হাসছেন, ম্যাডাম আপনি কোথায়? তখন আমি হাসতে হাসতে বলেছি, সাহেব আমি তো সিঙ্গুরে। বলে সিঙ্গুর থেকে ওখানকার এসপি আমায় ফোন করেছিলেন, আপনার সঙ্গে আর কি হয়েছে? আমি বলি, দেখুন না সাহেব, আমি এরকম, আমি সব পুলিশ অফিসারদের সাহেব বলি, তিনি কনস্টেবলই হোক আর ডিজি হন। দেখুন না সাহেব, আমার সামনে আমার লিডারকে অপমান করছে, আমি দিয়েছি টুল ছুঁড়ে। বলে ওখানকার এসপি তো আমাকে জিজ্ঞেস করেছে যে সোনালী গুহ কেমন মহিলা। খুব ওয়েল বিহেভ, আসলেই হাত জোর করে নমস্কার করেন, সাহেব বলে সম্মান দেন। বলে আমার সঙ্গে তো পুরো উল্টো, আমার কাছে কিছু মিলিট্যান্ট মেয়ে চেয়ে পাঠিয়েছেন। বলে আপনি পাঠিয়ে দিন মিলিট্যান্ট মেয়ে, কিছু তো মারবে। আপনি জানেন সাহেব আমি রাফ অ্যান্ড টাফ। বলে আপনি দেখি ম্যাডামের মতো কথা বলছেন, মানে দিদি তো বাজে বাজে বলেন আমি রাফ অ্যান্ড টাফ। বলে হ্যাঁ মারবেই তো, আপনার কিছু মিলিট্যান্ট মেয়ে পাঠান। বলে বাবা আমার সাধ্য আছে মিলিট্যান্ট মেয়ে পাঠাবো? বলে আপনি কি বললেন? বলে আমি হাত তুলে দিয়েছি, আমি বলেছি না আমি পারবো না। সোনালী গুহকে মারার তো দূরের কথা, অ্যারেস্ট করার ক্ষমতাও আমার মেয়েদের, আমার আন্ডারে যারা মেয়েরা কাজ করেন তাদের নেই। কেন উনি এত ডেঞ্জারাস? ডেঞ্জারাস কিনা আপনি বুঝতে পারেননি। তারপরে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার সময় তো কিডনি তো একটা শরীরের নিজস্ব পোর্শনে থাকে। মেয়ে পুলিশরা তাদের কিন্তু দিদি তখন বাথরুম করার সুযোগ করে দিলেন, মানে আমাকে লাইট জ্বালিয়ে দেওয়া মানেই তো মেয়েরা সব বাথরুমে যেতে পারলো। লাঠি দিয়ে দিয়ে ওই কিডনির ওখানে নিতে হচ্ছে। তারপরে দেখি বাইরে সুপ্রতিম সরকার দাঁড়িয়ে আছে, বলছে এই এটাকে আটকা, এটাকে ধর, এটাকে আটকা না, এটাকে ধর। এই আবার মমতা ব্যানার্জির কম্প্যানিয়ন, চল আমার কম্প্যানিয়ন হবে। তো সুপ্রতিম সরকার তো একটু শর্ট হাইট, তখন আমি উনি যখন আমাকে তুই তোকারি করছেন, আমিও তখন ওনাকে তুই তোকারি করলাম। আমি বললাম তোর কি কম্প্যানিয়ন হবো রে? আমার হাজবেন্ডকে দেখেছিস 5 ফুট 10 ইঞ্চি লম্বা, তুই তো 4 ফুট 2। উনি তখন আমাকে ছুঁড়ে ফেলে দিলেন। আর লাঠি, পুলিশের লাঠি যাতে কাউকে না খেতে হয়, আমার টয়লেট হয়ে গেল। তারপরে আমাদের অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে যখন পুলিশের জিপসিতে তোলা হচ্ছে, তখন যে ভদ্রলোক আমাদের শশা ছাড়িয়ে নারকেল কেটে দিচ্ছিলেন, সে পুলিশের জিপে তো জিপসিতে, সে তখন পুলিশের জিপসির যে ড্রাইভার তার মুখে থুতু দিল। তখন ও বললো যে আমিও তো পুলিশেরই লোক, তুমিও পুলিশের লোক, আমার মুখে থুতু দিলে কেন? আমি দাঁড়াও আইসিকে বলছি, ওই আইসি ওসি এসব থাকে তো। উনি আইসিকে গিয়ে বললেন, ওনার নাম দেবাশিস, তো ডেকে পাঠানো হলো, দেবাশিস তুমি ড্রাইভারের মুখে থুতু দিলে কেন? বললো না স্যার আমি ড্রাইভারের মুখে থুতু দিতে যাই, আমি সোনালী গুহর মুখে থুতু দিতে গেছিলাম। আমার সঙ্গে অসীমা পাত্র তখন অ্যারেস্ট হয়েছে। অসীমা দি বলে ওই দেখো সোনালী দি, ওই ভদ্রলোক পুলিশের লোক, ও তোমার মুখে থুতু দিতে গেছিল। অথচ মমতাদি ওকে দিয়েই আলো জ্বালালো, সব কিছু করালো। মমতাদি তখন মুখ ছিলেন, এখন তো মুখোশ হয়ে গেছে। মমতাদি এত সহজ সরল ছিলেন, মমতাদি বুঝতেও পারেননি যে পুলিশ ছেড়ে রেখেছে আমাদের মধ্যে, আমাদের কি কথা হচ্ছে না হচ্ছে। ওই যে দিদি বলেছেন যে ও আমার কম্প্যানিয়ন, মানে আমাকে বলেছে, সুপ্রতিম সরকার জন্য বললেন আমাকে, ওকে আমার ঘরে পাঠিয়ে দে, আমার কম্প্যানিয়ন কর। খুব নোংরা ভাবে, তোর কি কম্প্যানিয়ন হোক? ঠিক আছে, সে তো হলো, আমাদের অ্যারেস্ট করা হলো, কিন্তু সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হলো না, সেন্ট্রাল জেলেও ভরা হলো। আমরা গোপালনগর দিয়ে আসছি, আজকালের তখন একজন সাংবাদিক ছিলেন মধুপর্ণাপন, সে ফোন করলো, দিদি তোমাদের তো অ্যারেস্ট করা হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। বললো তোমাদের দিদির বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। যখন আমরা আসলাম, দিদির বাড়ি সবাই তখন ঘুম থেকে উঠে গেছে, টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে। তখন অভিষেকের মা, আমার তো টয়লেট হয়ে গেছে, অভিষেকের মা বলছে সোনালী দি তোর গা থেকে দই পচা গন্ধ বেরোচ্ছে। তখন দিদি বললো শোন লতা, তোরা যখন শান্তিতে সবাই ঘুমিয়েছিলি, এই দই পচাগুলো যদি না থাকতো আমাকে পুলিশ মেরে ফেলে দিত। সুপ্রতিম সরকারকে আজকে সিপি করা হয়েছে কলকাতা পুলিশে। সুপ্রতিম সরকার আমাকে মেরেছে তো, মমতা দি ওকে প্রাইস পোস্টিং দিয়েছে। আর
আমি আজকে ল্যাপটা খাচ্ছি। একদিন আমি তো তৃণমূলের হয়ে, তৃণমূল কংগ্রেস কিন্তু মমতাদি ব্রেন চাইল্ড, আমাদের কারুর না। মমতাদি দেখেছিল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা গটাপ আছে, তবে তো এখন কংগ্রেস সিপিএম এর তার সঙ্গে একদম ডাইরেক্ট হাত মিলিয়েছে। মমতাদি বললো, শোন আমি একটা নতুন দল তৈরি করবো। আমি কি নাম দেবে দিদি? বললো কি নাম দেওয়া যায়? আমি বললাম যে, আমরা বললাম, সবাই বললো যে নব কংগ্রেস দিন, অমুক দিন, তমুক দিন। মমতাদি বললো না, তৃণমূল কংগ্রেস নাম দেবে। তৃণমূল কংগ্রেস মমতাদি দেখছেন দেবকী, আর হাজার হাজার যশোদা, কেউ বেঁচে আছেন, কেউ মরে গেছেন। তার মধ্যে অবশ্যই নাম করতে হয় মুকুল রায়। মুকুল রায় তো কিছুদিন আগে মারা গেলেন। তিনি প্রতীকটা ইলেকশন কমিশনে রেজিস্ট্রেশন করাতে দিদিকে নিয়ে গেছিলেন সাহায্য, মানে দিদিকে নিয়ে যাননি, প্রতীকটা নিয়ে গেছিলেন। দিদি তখন মুকুলদাকে বলেছিলেন, মুকুল তোমার কয় ছেলে মেয়ে? মুকুলদা হেসে বলেছিল, দিদি আমার মেয়ে নেই, আমার একটাই ছেলে। দিদি বলল, প্রতীকটা যে আমরা রেজিস্ট্রেশন করেছি, তোমার একটা ছেলের দিব্যি দিলাম। দিদি তো বিয়ে থা করেননি, দিদির ওই জন্য কোনো সম্পর্কে কিছু বলতে দিদির মুখে আটকায় না। মুকুলদা তো ফাম্বল করছে। তখন আমি বোকা বোকা হয়ে মুকুলদাকে জিজ্ঞেস করলাম, মুকুলদা তোমার ছেলের নাম কি? বলে, তোরা তো পিসি, ছেলের ডাক নাম হাপুন আর ভালো নাম শুভ্রাংশ, যে নামে ইচ্ছে তোরা ডাকতে পারিস। মুকুলদা মরে যাওয়ার দিন, মানে মুকুলদাকে দাহ করে হাপুনি বলো আর শুভ্রাংশুই বলো, তিনি আমাদের বাড়িতে এসেছিলেন। এখন তো বীজপুর মিউনিসিপ্যালিটির তিনি ভাইস চেয়ারম্যান। আমার হাজবেন্ডের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছেন, আমার সঙ্গে দেখা করতে। আমি তো এখন রাত্রেবেলা 2:05 বাজে। তারপরে আমি যাওয়ার পর, আমি সকালবেলা উঠে প্রত্যেকদিনই ওর বাড়ি ঘরে যাই। আমি গেলাম, পরে ও বললো, মুকুলদার ছেলে কালকে এসেছিল। আমি কি হাপুন? বললাম, আমাকে ডাকলে না কেন? তখন বললো, তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। তারপরে একদিন একবার আমার পুরী গেছি, আমি খুব ফ্রিকোয়েন্ট পুরীতে যেতাম। তখন জগন্নাথ দৈত্যপতি, আমার এখনকার পান্ডা, তিনি বললেন, মা তুই তো এত জগন্নাথ দেবকে ভালোবাসিস, জগন্নাথ তোর কাছে যেতে চাইছি। আমি ওনাকে বাবা বলে সম্বোধন করি। বাবা আমি ঠিক বুঝতে পারলাম না। বললো যে, জগন্নাথকে তোর ঘরে যদি পাঠাই, তুই নিত্য সেবা করতে পারবি? তাহলে কেন পারবো না বাবা, আমি একটু ধর্মপ্রাণ। উনি জগন্নাথ, বোড়া কাঠের, বোড়া নিমের জগন্নাথ হয়, উনি সেই জগন্নাথ আমার ঘরে দিয়েছেন। আমি কষ্ট করে প্রভুকে নিয়ে এসেছি দুরন্ত এক্সপ্রেসে। তখন আমি ডেপুটি স্পিকার ছিলাম। তারপরে ডেপুটি স্পিকার থাকলে তো অনেক সিকিউরিটি পাওয়া যায়, অনেক ড্রাইভার পাওয়া যায়, অনেক কিছু। আমার ড্রাইভার ছিল গুড্ডু, সে কিন্তু মুসলমান সম্প্রদায়। সে বলে, দিদি আমি ধরবো। আমি, কেন ধরবি না? তুই মুসলমান তো জন্মগতভাবে, তুই তো কর্মগতভাবে আজান দিস, নামাজ পড়িস, কেন দিবি না, ধরবি না প্রভুকে? সে তারপরে আমাদের বাড়ির সবাই মিলে জগন্নাথ দেবকে ওই ওপরে, তোমরা এসে আসার সময় পণ্ডিত মশাই এসছি, মানে ঠাকুর পুরোহিত এসেছিলেন কিনা আমি জানি না, তুলেছে। জগন্নাথ তো ভারী, জগন্নাথকে তো আমি, ওই জগন্নাথ দৈত্যপতি, আমার স্বামী পরে একবার কাউন্সিলর ইলেকশনে দাঁড়ালেন 2010-এ। আমি বলেছিলাম, বাবা, তখন ওর বিরুদ্ধে, প্রথমবার ওর বিরুদ্ধে আশা মহান্তি প্রার্থী, আর দ্বিতীয়বার ওর বিরুদ্ধে আশা মহান্তি প্রার্থী। উনি খুব হাঁটেন। বললাম, বাবা আশা মহান্তি এত হাঁটেন কেন, এত বয়স্ক মহিলা? বলে, মা জানিস তো, উড়িয়ারা না খুব ভাং খায়, ওরা ভাং খেয়ে যা কাজ করে দেবে, তুই সুস্থ শরীরেও সেটা করতে পারবি না। ওই জন্য দেখিস না, মহাপ্রভুকে ওরা, জগন্নাথ দেবকে বলেন মহাপ্রভু, আর মহাপ্রভুকে যখন টেনে তোলে, ওরা সবাই আগে ভাং খেয়ে নেয়। অসংখ্য ধন্যবাদ।